প্রচুর স্নোফল হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না। আমরা এখন 15,200 ফিট উচ্চতায় আছি, সাথে স্নোফল। মা তো টেনশনই পড়ে যাচ্ছে সব সময়। কেমন লাগছে? এইবার মজা লাগছে, দারুণ। হ্যাঁ দেখো একবার জায়গাটা অসাধারণ। এই যে দাদা আমাদের চেন বাজছে। হ্যাঁ, আমরা এখন অরুণাচল প্রদেশে। ভাবতেই অবাক লাগে এই সমস্ত জায়গাগুলো সিনো ইন্ডিয়ান ওয়ারের সময় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী ছিল। আমাদের ভারতীয় বীরদের অসীম সাহস আর আত্মত্যাগের গল্প আজও এই পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে আছে। সেই বীরত্বের কাহিনীকেই কাছ থেকে অনুভব করতেই আমি আজ অরুণাচল প্রদেশে এসেছি। আজ আমরা এগিয়ে চলেছি দিরাংয়ের দিকে। দিরাং হলো ওয়েস্ট কামেং জেলার এক সুন্দর পাহাড়ি শহর, যেখানে বহু শতাব্দী ধরে মনপা সম্প্রদায়ের বসবাস। এখানকার প্রাচীন যে দিরাং দুর্গ 500 বছরেরও পুরনো। দিরাংয়ে একদিন থেকে আমরা বেরিয়ে পড়ব তাওয়াংয়ের পথে। এই পথে আমরা দেখব হিমালয়ের অন্যতম সুন্দর পাস সেলা পাস বা সেলা টপ, তার পাশেই মন মুগ্ধকর শিলা লেক আর বিখ্যাত যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যেটা আজকে আমরা দেখব না। তাওয়াং থেকে ফেরার দিন সেখানে থেমে সেই বীরত্বের ইতিহাসকে শ্রদ্ধা জানাবো। গুড মর্নিং সবাইকে। আজকে ভালুকপংয়ে একটা রাত বেশ ভালোই কাটলো, আর আজকে এখান থেকে বেরিয়ে যাব দিরাং। এখান থেকে শুরু হবে আমাদের পাহাড়ি পরিবেশ। দূরে দেখা যাচ্ছে পাহাড়, এখান থেকে একদম উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আজকে আমাদের গন্তব্য হবে এই পাহাড় জুড়ে। আর দিরাংয়ে থাকবো। দিরাংয়ে কালকে দেখাচ্ছিল ওয়েদার খুব খারাপ, দেখাচ্ছিল বৃষ্টি হচ্ছে, মানে হতে পারে তাওয়াংয়ে স্নোফল পেতে পারি। পুরোটাই এবার ভাগ্য, দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর যে হোটেলটা আছে এই হোটেল থেকে এখানে দৃশ্য কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। কলা, ব্রেড বাটার দিয়েছে, কলা আর ডিম পোচ, এই আমাদের খাওয়া দাওয়া চলছে। ঠিক আছে, বাটার পাউরুটি সকালে, ডিম পোস্ট, কলা। আজ আমরা কোথায় যাবো? নামগুলো কেমন কেমন যেমন। আজ আমরা যাবো দিরাং। দিরাং 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 সব কাগজে লিখে রাখতে হবে। ভালুকটাকে ভাল্লুকি বানিয়ে দিলাম। ভালুকপং। এখানে একটা রাজা ছিল ভালুকপংয়ে, তার নামেই ভালুকপং হয়েছে। ভালুক রাজা ছিল, তার নামে এখানের জায়গার নাম হয়েছে ভালুকপং। সবাই জানে যে সিকিম, অরুণাচল, মানে এদিকে যে 7 সিস্টারটাই না, একটা সময় রাজাদের অধিপত্য ছিল কিছু কিছু স্টেটগুলোতে, এই 7টার মধ্যে। এখন তো 8টা সিস্টার হয়ে গেছে, সিকিমকেও সিস্টার করে নিয়ে, সিকিমকে ব্রাদার করে নিয়েছে। 7 সিস্টার 1 ব্রাদার করে নিয়েছে, অনেকে 8 সিস্টারও বলে। যাই হোক, আমাদের হোমস্টে থেকে দূরের পাহাড় দেখা যাচ্ছে। আজকে এই পাহাড়গুলো টপকেই আমরা পৌঁছাবো কিন্তু দিরাং। আর যেতে যেতে অনেক সাইট সিন করবো। সময় আপডেট এখন 8:30। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সেরে নিই, তারপরে বেরিয়ে যাব আমরা সাইট সিন করতে করতে। আজকে অনেক কিছু আছে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। এই ছিল আমাদের হোটেল, হোটেল কোসি রেসিডেন্সি। এখান থেকে আমরা এখন বেরিয়ে আছি দিরাংয়ের পথে। এখানের ওয়েদার মোটামুটি দেখতে পাচ্ছি, যেটুকু আমাদের যেমন টেম্পারেচার এখন চলছে ওরকম টেম্পারেচার। আর এরপরে আজকে যে দিরাংয়ে যাব, কালকে দেখাচ্ছিল রাতে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম হয়ে যাবে। কালকে রাতে অলরেডি বৃষ্টি পড়ছিল, আর অ্যাপে দেখাচ্ছিল স্নো। আমার তো মনে হয় না ওখানে স্নো হবে খুব একটা। আর তাওয়াংয়ে দেখাচ্ছে নেক্সট 3 to 4 ডেজের মধ্যে স্নোফল আছে। কি অপেক্ষা করছে জানি না, যার জন্যই ফেব্রুয়ারি মাসের আজকে 12 তারিখ এরকম সময় ট্যুরটা রাখা। সব থেকে লেট করে সব সময়। হ্যাঁ, এখন আমাদের যেতে হবে কতটা, আরে মালটা শুধু লেট করে বেড়ায়। ও কি বলবো, এই পাহাড় দিয়ে আমরা যাব।
চলো আপাতত গাড়িতে উঠে পড়ি। আমরা এখন দিরাংয়ের পথে এগিয়ে চলেছি। ভালুকপং পেরিয়ে পাহাড়ের মাঝে বয়ে চলা সুন্দর কামেং রিভারের পাশ দিয়ে আমরা এসে পৌঁছালাম ছোট কিন্তু খুবই সুন্দর একটা মন্দির, পঞ্চতাভ মন্দির বা পঞ্চতাভ টেম্পল। এই মন্দিরটি পঞ্চতত্ত্ব অর্থাৎ প্রকৃতির 5টি মূল উপাদান পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ এই ধারণাকে কেন্দ্র করে তৈরি। আচ্ছা, আখা ট্রাইবস। আচ্ছা, এখানে দেখো সব এগুলো অরিজিনাল শিং, সব অরিজিনাল। আচ্ছা, জায়গাটা কিন্তু একটা অন্যরকম ভাইব আছে। যারা একটু বিকেল বিকেল করে চলে আসবে যখন তোমরা এই জায়গাটায় ভালুকপংয়ে, তখন তোমরা এগুলো পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবে। সাথে এই নদীর দৃশ্য, পাশেই নদী আছে। আমরা নদীটাকে একটু দূর থেকে গিয়ে দেখব। আর আখা ট্রাইব যে ওনাদেরই একজন ভগবানের পুজো এখানে করা হয়। তো চলো বেশি সময় নষ্ট না করে, আমাদের কিন্তু আজকে অনেকটা পথ যেতে হবে। তবে হ্যাঁ, এখানে কি একটা বোর লাগছে না, রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর। কি সৌম্য? সেরকম টানও নেই যে আমরা 250 কিলোমিটার এলাম, আমরা এক্সপেক্ট করেছিলাম কত ঘন্টা লাগবে, কত তাড়াতাড়ি ইজি চলে এলাম। হ্যাঁ মানে গাড়ি মানে 80, 90, 100 এরকম চলছে, আর দারুণভাবে পৌঁছে যাচ্ছি যেন খুব তাড়াতাড়ি। যাই হোক, অনেকেই আসছে দেখতে, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। ভারতবর্ষে এটাই একটা এমন স্টেট যেখানে জনবসতি সব থেকে কম। মানে বলা হয় যে প্রতি বর্গ কিলোমিটারে নাকি 19 জন না 18 জন করে থাকে, এরকম কিছু একটা হিসাব আছে। রাস্তায় যেতে যেতে এই ধরনের অনেক সাইনবোর্ড দেখতে পাবে। তার কারণ অরুণাচল প্রদেশ জুড়েই রয়েছে অনেক জঙ্গল আর পাহাড়ি প্রকৃতি। কখনো আমরা এগিয়ে চলেছি সুন্দর কামেং রিভারের পাশ দিয়ে, আবার কখনো কামেং রিভারের ওপরেই পাহাড়ি রাস্তা দিয়ে। জঙ্গল, পাহাড় আর নদীর মাঝ দিয়ে এই পথ ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দিরাংয়ের পথে। অর্কিড রিসার্চ সেন্টার এসে পৌঁছালাম ভারতবর্ষের অন্যতম এক বৃহৎ অর্কিড রিসার্চ সেন্টারে। 20 টাকা পার পার্সন দিয়ে দাও। কি রুট ম্যাপ দিয়েছে? 7টা। তো আমাদের প্রথমে হচ্ছে, আমরা দাঁড়িয়েছি একদম মিডলটা। আচ্ছা এই জায়গাটায় দাঁড়িয়েছি আমরা মাঝখানে, পার্কিং। আচ্ছা, তো চলো আগে নেটিভ অর্কিড, সোভেনিয়ার শপ, ভিউ পয়েন্ট এগুলো থেকে একটুখানি ঘুরে আসি। এই দিকটায় যাবো আগে। আমরা চলে এসেছি এই অর্কিডের এরিয়াতে, যেখানে তোমরা এসে অনেক কিছু দেখতে পাবে, অনেক অর্কিড গাছ দেখতে পাবে, যেগুলো এই ওয়েদারের মধ্যে হয়। কারণ সব জায়গায় জানো যে অর্কিড হয় না। এই জায়গাটা কি বলো তোমার? হ্যাঁ ওটা নিয়েছি। হ্যাঁ ওই লেখাটা তো। 3500 গাছ আছে। ও ওইটা নিয়ে নি। না এই যে এখানে দেখা যাচ্ছে টোটাল কত রকম ভ্যারাইটি আছে আর কত প্রকার গাছ আছে। গ্লাস হাউস। এখানে আসার পরে হয়তো জানতে পারলাম যে এরকমও অর্কিড হতে পারে। এই অর্কিড হাউসে আসার পরে অদ্ভুত মানে জায়গাটা, বিশেষ করে এখানে তো একটা ফুল দেখলামই, আর এই যে গাছটা, এটার কোনো মাটি দেখতে পাচ্ছি না। মাটি ছাড়া কি সুন্দর এই ফুল গাছটা, মানে ঝুলছে, ওপরে ঝুলিয়ে রেখেছে, কোনো মাটি নেই। মানে এই জায়গাটা আসলে কিন্তু তোমরা এই ব্যাপারগুলো দেখবে, অবাক হয়ে যাবে। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। মনে হচ্ছে মাথা, এটা হচ্ছে বডি, এই পাশগুলো হাতাটা, গাউনের হাতাটা, আর এইটা গাউন। অর্কিডের ব্যাপারটা হচ্ছে এখানে মাথা, দুটো হাত, আর এটা পুরো গাউনের মতন হয়ে আছে, মানে ড্রেস একটা পরে আছে, ওই জন্য মনে হচ্ছে না ডান্স করছে 2 হাত তুলে। দারুণ লাগছে। হ্যাঁ আমাদের ওদিকে এসব ফুল কেমন দেখলে জায়গাটা? খুব ভালো, তা ভালো বলো। খুবই ভালো লাগলো। এ বাবার কিন্তু এটা হেভি লাগতো। তোর বাবা খুব ভালো লাগবে। হ্যাঁ আমাদেরকে নার্সারিতে থরি এরকম পাবে না, এটা পাবে না। এইসব ফুল পাওয়াই যাবে না, গাছই নেই। আমাদের ওখানে ওই যে যেটা তোর কি বলে, আরে যেটা আমাদের নার্সারিগুলোতে ওই সাদা ইয়ের মধ্যে হয়, কাচের ঘরও কিছু কিছু করে রাখে, ওর মধ্যে কিছু কিছু অর্কিড চাষ করে না, ওইগুলো আর কি হয়। এখানের যে অর্কিডগুলো এগুলো কিন্তু হয় না। এখানে অর্কিড ওখানকার লোকেরা যে চাষ করে হ্যাঁ আমাদের কলকাতায়, সেটা মানে অনেক মানে
খরচ হয় আবার চাষ করে। ওটা ওসব আমি সবচেয়ে থেকে অবাক হয়েছিলাম, ওই যেটা ঝুলছে না, হ্যাঁ, কোনো মাটি না কিছু নেই, ওটাতে ফুল হয়ে ওটা অবিশ্বাস্য, আমি দেখিনি ওরকম। ফুল হয়ে আছে কি করে? শুধু ফুল হয়ে, আবার ফুলও হয়ে আছে। আমি যদি ভাবতাম যে পাতা হ্যাঁ। গাছ, এগুলো ওই প্রজাপতি পেঁচার মতন যেটা। না, উপরে যেগুলো উপরে ঝুলছিল যেটা, হ্যাঁ। ওয়াও, নাইস। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটু ভেতরে, আর আসার পরে তোমরা এখানে দেখতে পাবে কামিং রিভার, এই কামিং নদী। হ্যাঁ, আর ওই পাশটায় বুঝলাম বাঘ আছে, বাঘটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। যারা তুমি বললেই চলে আসবে, মানে ভাবলেই চলে আসবে এখন। ওরা হচ্ছে সকালবেলার দিকে আর বিকেলবেলার দিকেই জল খেতে আসে। এখন রোদ না, রোদের সময় আসে কম আসে, বাট ওরা বিকেল সকালে আসে। সুন্দরবনের মতনই হয়তো নিয়ম এখানেও, জানি না। বাট কামিং রিভার হেভি লাগছে, মনে হচ্ছে নদীর এখানটা যদি নামা যেত, তোমার স্নান করতাম বলো। হ্যাঁ, তারপর তোকে এসে বাঘ দূর থেকে দেখে খেয়ে নি। আরে সুন্দরবনের মতন সব বাঘ হয় না, জলে সবাই সাঁতার কাটতে পারে না। যাই হোক, এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই কিন্তু আছি, দ্য পাক্কে টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা আছি, মানে আদার সাইড, ওই সাইডটা। আর এই সাইডটা হচ্ছে আমরা কামিং রিভারের এই সাইডে, যেটা এই অর্কিড এরিয়া, পুরো জায়গাটাই হেভি না আমার জায়গাটা, দারুণ। নদীটা তো আমার সেরা লাগছে। ও আমি চশমা পরেছিলাম বলে হেভি লাগছিল জলটা। নীল কালার লাগছিল তাই। হ্যাঁ, হেভি লাগছিল, এখনও হেভি লাগছে। সবুজ সবুজ জল, দারুণ পরিষ্কার জল, সব গিয়ে ব্রহ্মপুত্রে মিশছে। তোর মনে হচ্ছে না এখান থেকে নেমে ওপারে চলে যাই? হ্যাঁ, তো করে গিয়ে একটু স্নান করি। স্নান করতে ইচ্ছা করছে, দারুণ একটা জায়গা। যাই হোক, চলো আর বেশি সময় নষ্ট করবো না। পেছনে পাহাড়, সাইডে পাহাড়, চারিদিকে পাহাড়। এবার যাই। অনেকে এসছে ঘুরতে, বিভিন্ন স্টেট থেকে মানুষজন আসে, দারুণ একটা জায়গা। আমরা এই অর্কিড যে এরিয়াটা আছে, যারা ফুলপ্রেমী গাছপ্রেমী, তাদের বেশ অনেকক্ষণ সময় লাগবে বলো মা, ঘুরতে প্রচুর সময় লাগবে। সব রকম গাছই আছে, শাল, সেগুন। সব আছে, সব। হ্যাঁ, এইটা মনে হচ্ছে হ্যাঁ, এইটা আমাদের নিজেদের এরিয়ার মতন লাগছে, শাল সেগুন গাছে ভর্তি, এই যে দারুণ লাগছে। এরপর এখানে থাকা যে অর্কিড মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের ভেতরে ঢুকে আমরা অনেক কিছু জানতে পারলাম। কত রকমের অর্কিড এখানে চাষ হয়, সেগুলো যারা বোটানিক্যাল নিয়ে পড়ে তাদের জন্য হয়তো অনেকটা ইন্টারেস্টিং একটা জায়গা। এরপরে আমরা বেরিয়ে পড়লাম। অপেক্ষা করছিল রাস্তায় প্রচুর সাইট সিন, তাই সময় নষ্ট না করে চলো আবারও পাহাড় দেখতে দেখতে পৌঁছানো আমাদের পরবর্তী সাইট সিনগুলোর জন্য। এখন আমরা প্রায় 4600 ফিট ওপরে রয়েছি। আপাতত খুব সুন্দর একটা জার্নি হচ্ছে। আর অরুণাচলের পাহাড় যে এত সুন্দর তা হয়তো না আসলে জানতে পারতাম না। একটা সিকিমের ছোঁয়া আছে হালকা, সেভেন সিস্টারেরই আরও একটা অংশ এখন ওয়ান ব্রাদার হয়ে গেছে সিকিম, তো অবভিয়াসলি একই রকম হওয়াটা স্বাভাবিক। দারুণ লাগছে, দারুণ। দেখো একবার কি অসাধারণ দৃশ্য। বলে বোঝাতে পারবো না ঠিক কেমন, মানে ফেব্রুয়ারি মাস, এত গ্রিনারি আমি তো এক্সপেক্টই করিনি যে এতটা গ্রিনারি পাবো। ওয়াটারফলসটার নাম হচ্ছে ছাড়িদুয়ার তাওয়াং ওয়াটারফলস। দেখো কতটা উঁচু থেকে এই জলটা আসছে, অসাধারণ লাগছে এই জায়গাটা। মা কেমন?
হেভি না জায়গাটা? দারুণ লাগছে, দারুণ। এই সময় যে জল আছে এটাই ভাগ্য। শীতকালে জল খুব কম থাকে, আর আমরা পেয়েছি যে এটাই ভাগ্য। আরেকটা ব্যাপার কি, অরুণাচল এখনো যেহেতু খুব বেশি এক্সপ্লোর নয় মানুষের কাছে, মানুষজন কম আসে, তাই জন্য এতটা ভিড় কম। না হলে এই যে সময় যদি সিকিম যাও, দার্জিলিং যাও, প্রচুর মানুষ। আর এখন কত কম মানুষজন। দেখো, একটা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আর আমাদের এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ভালোই ছিল। इसके बाद कौन सी जगह जाएंगे? फुट ब्रिज। चलो एरपरे যাবো আমরা ফুট ব্রিজ। হ্যাঙ্গিং होता है ना, হ্যাঙ্গিং ফ্রুট ব্রিজ দেখবো আমরা। এরপরে আমরা ক্রস করলাম নেচি ফু টানেল। এই টানেলটাও এখানের খুব জনপ্রিয় একটা ছোট টানেলের মধ্যে একটি। বিয়ারও যেখানে টানেল সেখানে থাকবে না হয়। সুন্দর একটা টানেল ক্রস করছি আমরা। वाव, नेची फू टनल। 10 জন এই ফুটব্রিজের ওপর দিয়ে অ্যাট এ টাইম যেতে পারবে। ওয়াও, নাইস, দারুণ সুন্দর। ওহ কি দুলছে, দারুণ লাগছে। ও কি দুলছে ব্রিজটা, দেখো এইদিকে দুলছে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। করিস না সৌম আবার এরকম করে এক পা করে ইয়ে করছে, দুলছে, ভয় লাগছে। যাই হোক, একসাথে ব্রিজটায় 10 জন যেতে পারবে। আর এখানে যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কামেং রিভার। বেশ সুন্দর, দারুণ একটা প্লেস, দারুণ একটা লোকেশন, মানে দুর্দান্ত। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে এখন আমাদের গন্তব্য নাগ মন্দিরের পথে। দিরাং এখনো 77 কিলোমিটার। The high statue of Lord Shiva in অরুণাচল প্রদেশ, সত্যমেব জয়তে। ওফ কি সুন্দর লাগছে, দেখো এখানে মন্দিরটা, দারুণ একটা জায়গায়। এখন আমরা এসে পৌঁছালাম নাগ মন্দির, নাগ দেবতা মন্দির। আর এখানের যে রেজিমেন্ট 314 ব্যাটালিয়ন, তাদের দিয়েই, মানে তারাই হচ্ছে এগুলো করেছে, সেটা হচ্ছে GREF। আর এখন আমরা ওপরে যাচ্ছি, আর বর্ডার রোড অর্গানাইজেশনের এত সুন্দর রাস্তা। তো চলো এই ওপরে যাব, নাগ মন্দির চলে এসেছি। চলো এবার ভেতরে যাব দর্শন করতে। হর হর মহাদেব। আমরা এখন দেখছি রহস্যময় নাগ বাবা মন্দির। তোমরা কি জানো এই মন্দিরের পেছনে লুকিয়ে আছে একটি চলো। অদ্ভুত এবং বিশ্বাসে ভরা ইতিহাস? 1960 সাল শুরুর দিক, যখন ভালুকপং থেকে তাওয়াং যাওয়ার রাস্তা তৈরি করা হচ্ছিল, তখন 99 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে এই পাহাড়ি এলাকায় রাস্তার কাজ চলছিল। সেই সময় এই প্রকল্পটি শুরু হয়েছিল প্রজেক্ট তুষ্কর নামে, পরে যার নাম পরিবর্তন করা হয় প্রজেক্ট ভারতাক নামে। রাস্তা তৈরির সময় শ্রমিকরা প্রায় এখানে দুটো নাগ, সাপ বা কোবরা দেখতে পেত। সাপ দুটো কাছের পাহাড়ের ওপর উঠে যেত, সেখানে জমে থাকা স্থির জল পান করত, তারপর আবার নিচে নেমে আসতো।
কিন্তু একদিন রাস্তার কাজে যুক্ত একজন শ্রমিক ভুল করে একটি পুরুষ নাগ সাপকে মেরে ফেলে, আর ঠিক সেই ঘটনার পর থেকে শুরু হয় অদ্ভুত সব সমস্যা। যখনই শ্রমিকরা পাহাড়ের নিচে রাস্তার কাজ করতে যেত, তখনই পাহাড় থেকে বড় বড় পাথর আর চাই পড়তে শুরু করত। এর ফলে প্রায় পুরো রাস্তার কাজই বন্ধ হয়ে যাওয়ায় একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। এর পাশাপাশি এলাকায় সাপের কামড়ের ঘটনাও বাড়তে থাকে। সবাই যখন বিশ্বাস করতে শুরু করে যে রাস্তা নির্মাণের কারণে সাপেদের বাসস্থান বিরক্ত হয়েছে এবং পুরুষ নাগকে মারার পর তার সঙ্গিনী খুবই ক্রুদ্ধ হয়েছে, লোকে মুখে বলা হয় মাদি নাগটি মানে তার সঙ্গীর হত্যার জন্য অভিশাপ দিতে দিতে এই এলাকায় ঘুরে বেড়াতো। অবশেষে সে রাগান্বিত নাগকে শান্ত করার জন্য এই জায়গাতেই এই মন্দিরটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মেজর কে রামাস্বামী, যিনি তখন 984 ইঞ্জিনিয়ার ওয়ার্ক সেকশনের অফিসার ছিলেন। পরে এই ইউনিটটি পুনর্গঠিত হয়ে 91 আরসিসি জিআরএফ নামে পরিচিত হয়। 1966 সালেই মন্দিরটি বর্তমান রূপে প্রতিষ্ঠিত হয় এবং এরপর থেকে প্রতি বছর এই রেজিমেন্টের মন্দিরের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করে এসেছে। সময়ের সাথে সাথে এই মন্দির স্থানীয় মানুষ এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করা সকল যাত্রীর কাছে এক বিশেষ আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতি বছর নাগ পঞ্চমী উপলক্ষে এখানে বড় পূজা করা হয় ও মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা যেমন গুয়াহাটি, তাওয়াং, এমনকি কলকাতা থেকেও এই মন্দিরে আসেন এখানে এই মন্দিরে নাগ দেবতার দর্শন করার জন্য। কেমন এই জায়গাটা? অপূর্ব অপূর্ব, মানে চারিদিকে পাহাড়, নিচ দিয়ে নদী, মাঝখানে মন্দির। হেভি লাগছে বলো? প্রচুর সিঁড়ি, প্রায় আপ ডাউন মিলে 1000খানিক সিঁড়ি হবে। এ কি বলছেন, বলে 1000খানা সিঁড়ি? এখান থেকে এই 100 খুঁড়ে হতে হবে। হ্যাঁ, আমার গোনা আছে। গুনেছো? যার সময় গুনবে তুমি, দেখবো। আর কি করে গুনবো? ডবল ওঠা, একদিক দিয়ে নামা। ওই নামাটাই গুনবে, নামতে তো হবে। আলাদা এখান থেকে গুনতে গুনতে চলো। ঠিক আছে। খুব সুন্দর একটা জায়গা, সিরিয়াসলি দারুণ লাগলো, দারুণ। আমি তখন থেকে কামিন বলে আছি, কামিন রিভার তো ফেলে এসেছি। এটা হচ্ছে তেঙ্গা রিভারটা, মানে এদের ভাষায় সব বিভিন্ন রকম নাম। যেমন সেই আমি যখন গেছিলাম হচ্ছে ভুটানে, ওখানে যে নদীটা, সেই নদীর নাম যখন ইন্ডিয়াতে ঢোকে তখন তিস্তা হয়ে যায়, ঠিক ওরকমই এইটাও গিয়ে ব্রহ্মপুত্রে মিশছে। তো যাই হোক, দারুণ একটা জায়গা। দুঃখের বিষয়, আমার মোবাইলে সব ফুল হয়ে গেছে, আমি ছবি তুলতে। আমার মোবাইল দিয়ে তুলবে, চলো। সুন্দর একটা জায়গা, আর কি সুন্দর, মানে ভাইব আছে, একটা আলাদা ভাইব আছে এই জায়গাটায়। হার হার মহাদেব। আর কত দেখো, হেভি সুন্দর। আমি শুধু নাবারটা গুনেছি, ওই 200-র মতো, 200, 250 500 টোটাল হবে এই সব নিয়ে। টোটাল সব সিঁড়ি 500 টোটাল আপ ডাউন নিয়ে, তাই তো? মানে পুরো গোনা হয়নি তো, আগে জানলে পুরোটাই গুনতাম। মা এই কাজগুলি হেভি করে, সব জায়গায় গিয়ে শুধু সিঁড়ি গোনে। এটাই মনে করা হয় যে কোনো গাড়ি, যে কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অবশ্যই এই বাবাকে প্রণাম জানিয়েই তবে এই রাস্তাকে উপেক্ষা করে চলতে থাকে তার পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য এবার পেট পুজো করার। এখানে অসমিয়া বা অরুণাচলী যেটাই বলি না কেন, সেই থালি কিন্তু পাওয়া যায় যেগুলো আমাদের বাঙালির জন্য একদম পারফেক্ট। আর দাদা যে সমস্ত জায়গাগুলো আমাদের রিকমেন্ডেশন দিচ্ছিল, কালকে 16টা আইটেম ছিল, অসাধারণ আজকে সুন্দর 5টা জায়গা আইটেম হয়ে গেছে। হ্যাঁ, খাবার ঠিক ছিল, পারফেক্ট, টেস্টি, ঠিকঠাক। খাবার যদি পারফেক্ট না হয়, এতবার ভাজলে আবার কোনো পাতা পরিষ্কার থাকে? বাবা, আবার কাঁসার থালায় দুবার নিয়েছি। দুবার, কেউ 3বার নিল। বাপরে, কত মৌমাছির চাক। কোথায় মোবাইলটা আমার লালটা? একবার শুধু এই জায়গাটায় দেখো, এই পাহাড়টায়, এই মাথা থেকে শুরু হয়েছে, দেখো। হ্যাঁ পুরো এই মাথা থেকে শুরু হয়েছে। এই যেগুলো দেখা যাচ্ছে অনেক দূর, এগুলো সব মৌমাছির বাসা। আমার মোবাইলও ক্যাপচার করতে পারছে না। ক্যামেরাটা নে না, জুম করে। আর প্রত্যেকটা জায়গায় যে কত 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 আছে, এই যে দেখো কত। এটা অবিশ্বাস্য, বল, দেখাই যায় না, এরকম ফাঁকা পাহাড়ের ধাপে হয়েছে এরকম ভাবে। কেউ এমনও দেখে, কেউ পারতেও যেতে পারবে না। হ্যাঁ, দেখেই ভালো করা যায়।
बाद में खाएंगे। এখানে আমরা হোটেলের সামনে থেকে লেবু কিনেছি। কেমন মা লেবু? এগুলো অর্গানিক এখানকার। আমি এখনো মুখে একটা দিয়েছি কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, লাভলি। ভালো তো? আর এখনো পর্যন্ত আমাদের ট্যুর কেমন হচ্ছে কৃষ্ণদার সাথে? ফাটাফাটি। তার কোনো কথা বলা নেই। দুপুরে যা খাওয়াচ্ছে এখানে হোটেলে এখানে সেরা সেরা ভেজ খাবার। হ্যাঁ, মানে আমরা গিয়ে বিভিন্ন জায়গায় তো খাই, দুপুরে খাবার অনেক জায়গায় ইনক্লুড থাকে না। তবে দাদা যেসব হোটেলগুলো রিকমেন্ডেশন দিচ্ছে এগুলোতেই তোমরা খাবে, নামগুলো সব দেখিয়ে দিয়েছি। তোমরা যে দাদাই থাকুক না কেন তাকে বলবে আমরা এখানেই খাবো। সত্যি দারুণ খাবার, 120 টাকায় দারুণ খেলাম ভেজ খাবার, আনলিমিটেড। হ্যাঁ, রাজুদার পরোটা, রাজুদার পরোটার এখানে ব্যবসা খুলে ভাবছি সকালবেলা করে। পথ যত এগোচ্ছি পরিবর্তন হচ্ছে যেন এই পথের রূপরেখা, যেন একটা অন্য জগতে প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যে। এখানে বিভিন্ন জায়গায় আমাদের ইন্ডিয়ান আর্মির বিভিন্ন এরিয়া আছে, সব ভিডিওতে দেখানো একদম উচিত নয়, কারণ তারাই আমাদের প্রোটেকশন দিচ্ছে। আর অরুণাচল আমাদের একটা বর্ডার শেয়ার করে চায়নার সাথে, তাও আবার চায়নার সাথে শেয়ার করে। সিকিম, অরুণাচল সব কিছুই আছে। তো মানে যেতে যেতে একটা জিনিসই ভাবছি যে কত জায়গায় কত আর্মি, সিআরপিএফ, কত মানে মানুষজন আছে আমাদেরকে রক্ষা করে চলেছে। তাই দেখো, এই দ্বারটার নাম হচ্ছে সূর্যা দ্বার, বল অফ ফায়ার ডিভিশন। আসলে সব কিছু ক্যামেরাবন্দি করতে নেই। আমাদের দেশ যেখানে, সেখানে এই সমস্ত জিনিসগুলো মেনে চলাটাই আমাদের একটা কর্তব্য। আমি অনেক কিছু দেখালাম না, তোমরা যখন আসবে এই রাস্তা দিয়ে যখন যাবে তখনই বুঝতে পারবে আমি কেন এই কথাগুলো বলেছিলাম। এখন আমরা তাহলে ক্রস করছি কোথা দিয়ে? মামা এখন আমরা কোথা দিয়ে ক্রস করছি? দাদা এক্ষুনি বলেছে, বলো কোথা দিয়ে ক্রস করছি। না না আপনার নেই, না তুমি জানতেই হবে, দাদা বলেছে। এখন আমরা তেঙ্গা ভ্যালি ক্রস করছি। যাই হোক, দারুণ একটা জায়গা। আরে এটা ব্যাটালিয়ানেদের। এখন আমরা ক্রস করছি তেঙ্গা ভ্যালি। লোকজন বলে রাত গভীর হলে তেঙ্গা ভ্যালির কিছু নির্জন পাহাড়ি রাস্তায় মাঝে মাঝে মনে হয় কেউ যেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কখনো মনে হয় কেউ হাত নাড়ছে, আবার গাড়ির কাছে গেলে দেখা যায় সেখানে কেউই নেই। অনেক ড্রাইভার বলেছে কুয়াশার মধ্যে কখনো কখনো মানুষের ছায়ার মতন কিছু দেখা যায়। তাই অনেক স্থানীয় মানুষ রাতে এই রাস্তা দিয়ে খুব ধীরে গাড়ি চালায় এবং এই পাহাড়কে সম্মান করে চলতে বলে, কারণ তাদের বিশ্বাস এই পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্যেই ভরা নয়, এখানে লুকিয়ে আছে বহু অজানা রহস্য। এখন এই তেঙ্গা ভ্যালি অনেকটা পরিবর্তন হয়েছে। ইন্ডিয়ান আর্মিদের অনেক ক্যাম্প এখানে আছে, তাই স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি আমাদের এত সুন্দর করে প্রোটেকশন দেওয়ার জন্য। এই জায়গাগুলো দেখার পরে একটা জিনিসই মনে হয় যে স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি, স্যালিউট টু বিএসএফ, সিআরপিএফ, সবই সবুজ। ওফ কি বলবো তোমাদেরকে, প্রত্যেককে স্যালিউট। দারুণ, এখানে ওনাদের জন্যই আমরা ভালো মতন বেঁচে আছি। সারাদিন ঘুরতে পারছি, খাওয়া দাওয়া সারাদিন ঘুরছি, খাচ্ছি, সিরিয়াসলি এই রাস্তাগুলোর উপর দিয়ে যাচ্ছি। শান্তি করে ঘুমানো যাচ্ছে। হ্যাঁ, 1962 সালে এই দাদা বললো যে এখানে তেজপুর পর্যন্ত নাকি চায়নার মানুষজন সমস্ত জায়গায় ঢুকে গেছিল, তাদেরকে বার করে আবার এই জায়গাটা আমাদের এখন ভারতের। তাই অরুণাচল খুব হাই প্রোটেকশন থাকে, হাই প্রোটেক্টেড একটা স্টেট আমাদের। দারুণ লাগবে ঘুরতে, দারুণ একটা অন্যরকম দুনিয়া এখানে। বৃষ্টি শুরু হয়ে গেছে। কাছে দেখো, কাছে দেখো, স্নোফল হচ্ছে, স্নোফল। ওয়াও, ও স্নোফল, ফাইনালি স্নোফলের মুহূর্ত। বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো পুরো কাজ বরফে একদম ঢেকে গেছে আমাদের। ও মাল ঘুমোচ্ছে, আমি চোখ লেগে। ওরে ভাই সামনে দেখ স্নোফল হচ্ছে, কি মারাত্মক বৃষ্টি আর সাথে স্নোফল। আমরা যে জায়গায় আছি এখানে কোনো রকম স্নোফল হয় না, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা স্নোফল পেয়ে গেছি। সেই স্নোফল হচ্ছিল, সাথে প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা আর দাঁড়াইও নি, আমরা বেরিয়ে এসেছি। ওয়েদার মোটামুটি যা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আশা রাখছি। চলো, बोमडिला में
स्नोफॉल मिलता है, नहीं तो देखने के लिए नहीं मिलता। अभी दे आज देख लिया ना তো আমরা খুব লাকি ছিলাম। এরপর সন্ধে গড়িয়ে আসছে। এখন আমাদের পৌঁছাতে হবে দিরাং, কারণ সন্ধ্যেতে গিয়ে আমাদের আজকের আস্তানা এই দিরাংই। সময় আপডেট 4:51 আমরা এসে পৌঁছালাম থুকসুং দার্জিলিং মনেস্ট্রি, যেটা হচ্ছে এখানকার এই মনেস্ট্রি, দিরাং মনেস্ট্রি। বিশাল বড় মনেস্ট্রি দেখেছি অনেক, সেটা আর একটু আলাদা ধরনের। হ্যাঁ, এই ঝাউ গাছগুলো আর চলো উপরে চলো, অন্ধকার হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, গাছগুলো হেভি কাটা। আমরা এসে এবার পৌঁছালাম দিরাং মনেস্ট্রির সামনে। অরুণাচল প্রদেশের এই শান্ত পাহাড়ি শহরের মধ্যে দাঁড়িয়ে থাকা মনেস্ট্রি যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দেয়। চারিদিকে উঁচু পাহাড়, ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে দিরাং মনেস্ট্রি জায়গাটাকে আরও পবিত্র ও সুন্দর করে তুলেছে। এই মনেস্ট্রিটি মূলত মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা স্থান। অরুণাচলে এরকম একটা জায়গা আর এত সুন্দর একটা মনেস্ট্রি, কি মা তুমি তো সেই লাভার মনেস্ট্রি দেখেছিলে তাই না? তারপরে আমার লাভার মনেস্ট্রি তো দারুণ লাগে, তারপরে আমার এই মনেস্ট্রিটা অসাধারণ লাগলো, অসাধারণ। হ্যাঁ, আর এটা দেখো মা, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে অসাধারণ একটা ভাইব দিচ্ছে তাই না? দারুণ জায়গা, দারুণ যাকে বলে। আলাদা। হ্যাঁ, অসাধারণ লাগছে। থেকে ভালো লাগছে এইগুলো আইসক্রিমের মতন গোল গোল করে রেখে। গাছগুলোকে খুব সুন্দর কাটিং করেছে। এখানে এসে সত্যি মনে হয় জীবন যেন ধন্য হয়ে গেল। হিমালয়ের কোলে অবস্থিত এই অঞ্চল বহু শতাব্দী ধরে মনপা জনগোষ্ঠীর বসতি। তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির প্রভাব এখানকার জীবনযাত্রা, ধর্মীয় আচার ও স্থাপত্যে স্পষ্টভাবে দেখা যায়। বৌদ্ধ ধর্মের সব দেব দেবতাকে হয়তো চিনি না, তবে ভিতরে ঢোকার পরে যেটুকু মনে হলো, এখানকার সব থেকে বড় একটা মনেস্ট্রি এই দিরাং মনেস্ট্রি। এত সুন্দর লাগবে ভেতরটা, মনে হচ্ছিল আজ এখানেই থেকে যাই। এরপর পায়ে হেঁটেই আমরা চলে এলাম আমাদের হোটেল রিগাল হোটেলে। চলে এসেছি আমরা আমাদের হোটেল রিগাল হোটেল বা হোমস্টে। আমাদের এই যে হোটেল, এখানে লিফট আছে, লিফটে করে সমস্ত জিনিসপত্র আমাদের রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা আগে চেক ইন করে নেব। नीचे है भुट्टा, ऊपर में है गम, उसके ऊपर ये है सोर्स है, एक सोर्स है। और ये वाला क्या भाई, मतलब इसका क्या प्रोसेस है? ये मतलब हम लोग का लक्की सन जैसे है, अच्छा, टक्सी धर के बोलता है ना। क्या क्या है एक बार बोलिए। ऊपर में ये चावल होगा, उसके बाद में ये आपका गेहूँ, हाँ, ये मरवा, दान, मकई। भैया ने कॉल किया था ना, टूर किंगडम। ठीक है, চলো লিফটে করে চলে যাবো আমরা আমাদের ফ্লোরে। ওরে কে ওয়েলকাম জানাচ্ছে রে? কোনটা আমাদের রুম? ওই সাবাস, তাই নাকি? সব রেখে দিয়েছো রুমে? ওয়াও, দারুণ তো, সেই রুম, ব্যাপক রুম আজকে। এই যে বাবা কি করছো? বাবা মাছ ধরতে গেছে আর আমরা অরুণাচলে ঘুরে বেড়াচ্ছি। কি মাছ ধরেছ বড়শি দিয়া। আর এই হচ্ছে আমাদের রুম। মা হচ্ছে বাবাকে ফোন করেছে, আর সোমু এখন ঘুরে বেড়াচ্ছি, বিশাল ঠান্ডা। আমার রুম নাম্বার হচ্ছে 107। আর চলো এই রুমে ঢুকি, আমি আছি সেকেন্ড ফ্লোরে।
রুমে ঢোকার সাথে সাথে এই হচ্ছে কিছুটা রুম, যেখানে আমি, মা, সৌম্য, মা থাকবে হচ্ছে সিঙ্গেল বেডটায় আর আমরা দুজন থাকবো ডবল বেডটায়। ডবল বেডটায় সব থেকে সেরা ব্যাপার হচ্ছে আমি দেখাচ্ছি যে কি আছে, ওটা আমি পরে বলছি। আর বাকি রুম কিন্তু দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ফ্যানও আছে, গরমকালে নাকি একটু গরম পড়ে। আর বাকি এখানে বড় বড় দুটো চেয়ার দেওয়া আছে, জানি না এই চেয়ারগুলো, এত বড় চেয়ার দেওয়ার কারণ কি, এগুলো নিয়ে গিয়ে কি করে খাওয়া দাওয়া করবে, বাট দারুণ দেখতে। আর বাকি এখানে একটা আলমারি বা ওয়ার্ড্রপ দেওয়া আছে। আর বাকি যদি বলি, এখানে হচ্ছে টয়লেট একদম সুন্দর, টয়লেট একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, হাইকোমোড, আর ওপরে গিজার। আর এদিকে আরেকজন বসে বসে ফোন ঘাঁটছে, তার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। রুম কেমন? রুম অপূর্ব। কি শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে। এনার্জি কোথায়? এনার্জি এই যে আমার স্টোরেজটা খালি করছে, আমি একটা কিছু তুলতে পারছি না, আমার জন্য মনটা খারাপ হয়ে গেছে। আমার ফোনে তোলা আছে, সব তো নেবে। এছাড়া এই হোটেলের প্রত্যেকটি বেডে দেওয়া আছে ইলেকট্রিক বেড হিটার। এরকম একটা সুন্দর হোটেল, যেটা শেখরদাকে আমি বলেছিলাম, আমাদের ট্যুর কিংডম শেখরদা, তো শেখরদা বলেছিল যে আমি দেখছি, আমি বলেছিলাম দিরাং আর তাওয়াংয়ে আমার মোটামুটি একটু ভালো হোটেল হলেই হবে। আসার পরে আমি ফিদা, কারণ এখন আমি কিছু দেখাতে পারছি না, আমি এসে যা দেখার দেখে নিয়েছি। ফিদা হব কালকে সকালে তোমাদেরকে যখন দেখাবো পরের ব্লগে। আজকের ব্লগে আমি তো এই দিরাং পর্যন্ত এখানে শেষ করব ভিডিওটাকে। প্রায় 5,500 ফিট ওপরে আছি আমরা, প্রায় গ্যাংটকের মতন, কিন্তু এখানে ঠান্ডাটা প্রচুর, কারণ এই যে আমাদের ঘরের মানুষ সার্ভ করছে খাবার আমাদের, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার টেবিলে, আর সার্ভ করছে এখন আলু ভাজা, ডাল, পনির, চিকেন, একটা মিক্স ভেজ, রুটি, মাংস, আবার ডিম, অনেক কিছু আছে। ডিম না মিষ্টি, আবার মিষ্টি শেষ পাতে কিছু আছে আমাদের মেনুতে। দারুণ ব্যাপার। এক একজনের পাতে পুরো খাবার ভরে গেছে। এদিকে খাওয়া দাওয়া চলছে। খাওয়া কেমন? শেখরদার এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগে, মানে ট্যুর কিংডমের খাবার দাবারে নো কম্প্রোমাইজ, প্রচুর খাবার দাবার। ভাবো আমাদের মা শুধু বলেছিল মা আর সমু পনির খাবে, কতটা পনির দিয়েছে। আর চিকেন খাবার কথা আমার একজনের ইম্পসিবল, এটার হাফের বেশি পড়ে থাকবে। আজকের মতন এই পর্বকে এখানেই শেষ করলাম রাতের খাওয়া দাওয়া করে। সবাইকে গুড নাইট, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ও মায়ের মজা করছে, দেখো কি অবস্থা। তাওয়াঙ্গে ঢোকার সাথে সাথে অরুণাচলে শুরু হয়ে গেল স্নোফল। দারুন দারুন দারুন। ও ভাই, মুখে চোখে সব জায়গাতে স্নোফল হচ্ছে। দেখো একবার, লাভলি লাভলি। 1962 সালে এখানে চীন থেকে, চীনের সৈনিকরা এসে এটাকে পুরো কবজা করে নিয়েছিল।